আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়টির ধারাবাহিক আলোচনা চলছিল। সেই ধারাবাহিক আলোচনার আজকে পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা স্প্রিং সংক্রান্ত থিওরি এবং রিলিভেন্ট ম্যাথস নিয়ে আমরা ডিসকাশন করব। এর আগে আমরা পঞ্চম অধ্যায়ের 4টা লেকচার কমপ্লিট করেছিলাম এবং শেষ লেকচারে ছিল হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এবং সেখানে সম্পূর্ণ বেসিক থিওরি নিয়ে আমি ডিসকাশন করেছিলাম যে যখন কিনা সরণের সাথে সাথে বলের মান চেঞ্জ হয়ে যায় সেই সময় যে ওয়ার্কটা হয় সেটাকে বলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো ওই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আসলে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যায়, তার মধ্যে স্প্রিং হচ্ছে একটা বেস্ট জায়গা। এরপরে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বা যে কোনো স্থিতিস্থাপক বস্তুর উপরে কৃত কাজই আসলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো তার মধ্যে আজকে আমরা স্প্রিং নিয়ে কথা বলবো। দেখো, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করতে হবে এবং এখানে স্প্রিং রিলেটেড যে থিওরিগুলো আছে এগুলো নিয়ে ডিসকাশন করব, প্লাস রিলিভেন্ট ইম্পর্টেন্ট যে ম্যাথসগুলো হতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন করে দেবো এই ফুল ক্লাসটার মধ্যে। স্প্রিং হচ্ছে, আমরা যদি স্প্রিং নিয়ে কথা বলি, দেখো আমরা স্প্রিং কিন্তু মোটামুটি সবাই দেখেছি, অন্তত ছোটোবেলায় খেলনা গাড়ি ভেঙে তো স্প্রিং আমরা ডেফিনেটলি দেখেছি। তো এই স্প্রিংটা হচ্ছে একটা স্থিতিস্থাপক বস্তু, ইংলিশে যদি বলো ইলাস্টিক বডি, স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপকতা মানে কি? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে বস্তুর সেই ধর্ম, স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর একটা ধর্ম যখন বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়, বস্তুটাকে বিকৃত করা হয়, মানে প্রসারিত বা সংকুচিত করা হয়, কিন্তু বল অপসারণের পরে বস্তু যদি আবারও তার আগের অবস্থানে বা সাম্যাবস্থানে বা স্থির অবস্থানে ফিরে আসে বা আসতে চায়, এই যে ধর্ম বা এই যে প্রবণতা, এইটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক ধর্ম। এবং এই সংক্রান্ত একটা গোটা চ্যাপ্টার আছে কিন্তু ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, ওইটা আমি যখন তোমাদেরকে পড়াবো দেখবা যে স্থিতিস্থাপকতা নিয়ে ফুল ডিটেলস ওই চ্যাপ্টারটায় রয়েছে। পদার্থের গাঠনিক ধর্মের কথা বলছি। তো স্প্রিং হচ্ছে সেই স্থিতিস্থাপক বস্তু যে বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, মানে যদি এটাকে সাম্যাবস্থান থেকে তুমি টেনে লম্বা করতে চাও, তাহলে তার উপর যে তুমি যে বাহ্যিক বলটা দিচ্ছ, এই যে বাহ্যিক বল দিয়ে তুমি তার সাম্যাবস্থান, এটা ধরো তার সাম্যাবস্থান থেকে তুমি যে কোনো একদিকে টেনে ছেড়ে দিচ্ছ। তো যেখান থেকে টেনে ছেড়ে দিবা ওটাকে বলে হচ্ছে বিস্তার বিন্দু। তো তুমি খেয়াল করো, যখন তুমি সাম্যাবস্থান থেকে তাকে টেনে একটা নির্দিষ্ট বলের সাহায্যে, বাইরে থেকে টেনে বাহ্যিক বলের সাহায্যে বা বাইরের এজেন্ট তাকে টেনে যখন ছেড়ে দিবে, ও কিন্তু বিস্তার বিন্দু থেকে ছেড়ে দেওয়ার পর সে আবারও চেষ্টা করবে সাম্যাবস্থানে ফেরত আসার জন্য। এটা তার একটা ধর্ম, এই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। প্লাস তুমি যদি তাকে সংকুচিত করে ফেলো, একদম বল প্রয়োগ করে তাকে যদি তুমি কল্যাপস করে ফেলো, বাহ্যিক বলটা দিয়ে তুমি তাকে সংকুচিত করছো, ভেতরে ঠেলে দিচ্ছ, তাও যদি তুমি করো, দেখবা ছেড়ে দেওয়ার পরে সে আবারও চেষ্টা করবে সাম্যাবস্থানের দিকে ফেরত আসার জন্য, বিকজ স্প্রিংয়ের ভেতরে কিন্তু স্থিতিস্থাপকতা ধর্মটা রয়েছে এবং ভালোভাবে রয়েছে। এই জন্য স্প্রিং চেষ্টা করে সাম্যাবস্থায় ফিরে আসার জন্য। সে তুমি তাকে সংকুচিত করো বা তুমি তাকে প্রসারিত করো, সে চেষ্টা করে বল অপসারণের পর সাম্যাবস্থানে ফেরত আসার জন্য। এবং এইখানে একটা কথা থাকে, এই যে সাম্যাবস্থানে সে যে ফেরত আসতে চায়, এই ফেরত আসার জন্য তাকে একটা ফোর্স সাহায্য করে, যেটাকে বলে হচ্ছে প্রত্যয়নী বল। ইংলিশে যদি বলো এটার নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। সুন্দর করে খাতায় লিখে নিবে এবং নোট করে নিবে, ঠিক আছে? একজন ভালো স্টুডেন্ট যে হবে তার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তার খুব সুন্দর একটা নোটস থাকবে। সে যেখানেই ক্লাস করুক, কলেজে ক্লাস করুক বা কোনো ব্যাচিকে ক্লাস করুক বা অনলাইনে ক্লাস করুক, যেখানেই ক্লাস করুক, একজন প্রপার স্টুডেন্টের কাজ হচ্ছে সে যখন যা যা শিখছে, যে থিওরি শিখছে বা যে অঙ্কটা করছে, সুন্দরভাবে তাকে নোটসটা নিতে হবে। কারণ পৃথিবীর বইপত্রে যা যা থাক, গুগলে যত ইনফরমেশন থাক, যত দোকানে শীটপত্র যাই হোক না কেন, সবচেয়ে বড় তোমার গাইডলাইন হচ্ছে তোমার নিজের হাতে বুঝে যে লেখা যে নোটটা, সেই নোট খাতাটা। সো ওই নোট খাতাটাই কিন্তু পরীক্ষার ঠিক আগের রাত্রে, অ্যাডমিশন পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার আগের রাত্রে তোমাকে হেল্প করে। এই জন্য যত ইনফরমেশন যেখানে যা যা পাচ্ছ সব কিছু সুন্দরভাবে তুমি অ্যাকুমুলেট করে একটা জায়গায় সুন্দর করে নোট করবা, বিভিন্ন কালারের পেন ইউজ করে, যাতে সুন্দর দেখায় আর কি, সুন্দর একটা নোট খাতা করবা। এটা কিন্তু তোমার রিভিশনে অনেক হেল্প করবে তোমাকে, সবসময় বলি। আচ্ছা, তো রিস্টোরিং ফোর্সের কথা বলছিলাম।
এই রিস্টোরিং ফোর্সটা হচ্ছে আমরা যখন স্প্রিংয়ের উপরে বাহ্যিক বল দিয়ে একটা মোমেন্টে যখন আমরা স্প্রিংকে ছেড়ে দিচ্ছি, যেই ফোর্সটা স্প্রিংকে আবারও তার আগের অবস্থানে নিয়ে আসে, মানে সাম্যাবস্থানের দিকে নিয়ে আসে বা স্থির অবস্থানের দিকে নিয়ে আসে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে প্রত্যয়নী বল। এটা স্প্রিংয়ের নিজস্ব বল, একদম নিজস্ব একটা ফোর্স। এটি স্থিতিস্থাপক বস্তুর মধ্যে এই ফোর্সটা থাকে। তাকে যখন তুমি সার্টেন অ্যামাউন্ট প্রসারিত করে ছেড়ে দিবা, সে আবারও আগের জায়গায় ফেরত আসবে তার নিজস্ব একটা ফোর্সের সাহায্যে, যেটা তার ভেতর থেকে উদ্ভূত হবে। তার ভেতর থেকে ওই বলটা উদ্ভূত হবে, যেই বলটা আবারও তাকে সাম্যাবস্থানের দিকে নিয়ে আসবে। সেই ফোর্সটার নামই হচ্ছে আসলে রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল, বা স্প্রিংয়ের ক্ষেত্রে এটাকে স্প্রিং বল বললেও কিন্তু কোনো ভুল নাই। তাহলে প্রত্যয়নী বলটা কিন্তু অনেকটা ফ্রিকশনের মতো কাজ করে, মানে তুমি বাহ্যিক বল প্রয়োগ করে তাকে যেদিকে সরাতে চাবা, প্রত্যয়নী বল কিন্তু তার এগেইনস্টে কাজ করবে। মানে তুমি সরাতে চাচ্ছ বাইরের দিকে, প্রসারিত করতে চাচ্ছ বাইরের দিকে, কিন্তু বল অপসারণের পর আবার কিন্তু সে সাম্যাবস্থানের দিকে ফেরত আসে। দ্যাট মিনস এই প্রত্যয়নী বলটা কিন্তু অলওয়েজ তোমার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। মানে তুমি যেদিকে বাহ্যিক বল, খেয়াল করো, বাহ্যিক বলের সাহায্যে তুমি যেদিকে সরাইতে চাও, প্রসারিত হোক বা সংকুচিত হোক, যেদিকে সরাইতে চাও, প্রত্যয়নী বল কিন্তু তোমার এগেইনস্টে কাজ করে এবং আবারও তাকে সাম্যাবস্থায় নিয়ে আসতে চায়। এই জন্য স্থিতিস্থাপক বস্তুর একটা বড় ধর্ম হচ্ছে এর প্রত্যয়নী বল বাহ্যিক বলের সাহায্যে যে সরণ ঘটানো হবে, সংকোচন বা প্রসারণ তার বিপরীতমুখী হয়ে থাকে। এই জন্য এফ সমানুপাতিক -x, অতএব এফ ইকুয়ালস টু -kx। ধ্রুবক নিয়ে আসলাম, এটা একটা ধ্রুবক, বা এটাকে তুমি বলতে পারো হচ্ছে বল ধ্রুবক, এবং স্প্রিংয়ের ক্ষেত্রে এটাকে বলতে হবে স্প্রিং ধ্রুবক, রাইট। তাহলে এফ ইকুয়ালস টু -kx হচ্ছে প্রত্যয়নী বল। আর প্রত্যয়নী বলের বিরুদ্ধে যদি বলো, প্রত্যয়নী বলের বিরুদ্ধে যদি কাজ করো, তো সেই ক্ষেত্রে হবে এফ ইকুয়ালস টু kx। তাহলে কে মানে কি দাঁড়ালো? এফ ডিভাইডেড বাই এক্স। এই কে মানে হচ্ছে বল ধ্রুবক, অথবা স্প্রিংয়ের ক্ষেত্রে কি বলা যাবে? স্প্রিং ধ্রুবক। সুন্দর করে নোট ডাউন করার চেষ্টা করবে। তো এইবার আমরা যদি বল ধ্রুবকের প্রসঙ্গে একটু চলে আসি, দেখো আমরা যেটা পাচ্ছি যে প্রত্যয়নী বলের বিরুদ্ধে যে বলটা, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু kx, আর প্রত্যয়নী বল হচ্ছে এফ ইকুয়ালস টু -kx। তাহলে এইখান থেকে কে ইকুয়ালস টু হোয়াট? এফ ডিভাইডেড বাই এক্স। তাহলে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকের ডেফিনিশন কিন্তু এখান থেকে দেওয়া যাচ্ছে, যে একটা স্প্রিংকে তার সাম্যাবস্থান থেকে প্রতি একক সরণ ঘটানোর জন্য যে বলের প্রয়োজন হয়, প্রতি একক সরণ ঘটানোর জন্য যে বলের প্রয়োজন হয়, তাকে কি বলে? বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। এবং এটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। এবং এখানে খেয়াল রাখবা, যে স্প্রিংয়ের বল ধ্রুবক যত বেশি হবে, সেই স্প্রিংটা কিন্তু তত বেশি শক্তিশালী হয়ে থাকবে। মানে সাম্যাবস্থান থেকে তার একক সরণ ঘটানো ততই কিন্তু কি হতে থাকবে? কঠিন হতে থাকবে। ক্লিয়ার একটা কনসেপ্ট রাখো, যে যেই স্প্রিংয়ের বল ধ্রুবক যত বেশি, সেই স্প্রিংটা তত বেশি শক্তিশালী। মানে সাম্যাবস্থান থেকে তার একক সরণ ঘটানো ততই কঠিন। তো এইখান থেকে আমরা জানলাম স্প্রিংয়ের বৈশিষ্ট্য, বল ধ্রুবক, প্রত্যয়নী বল, রিস্টোরিং ফোর্স, এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার এই যে বল ধ্রুবক যেটা আছে, এই বল ধ্রুবকের সমবায় আছে, বল ধ্রুবকের সমবায়, বল ধ্রুবকের সমবায়। এটাকে আমরা যদি দুইটা পার্টিশনে ভাগ করি, সমবায়, প্রথমে আমি যদি বলি যে শ্রেণী সমবায়ের কথা, আর এখানে ধরো আমি লিখলাম সমান্তরাল সমবায়। তো আমি দুইটা নিয়ে ডিসকাশন করছি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ধরো কতগুলি স্প্রিং আমরা এইভাবে একটার পর একটা সাজাইলাম, একটার পর একটা সাজানো হয় যেখানে, সেটাকে আসলে কি সমবায় বলে বলো? স্প্রিংয়ের শ্রেণী সমবায় বলা হয়। তো ধরো এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক k1, এটা k2, এটা k3। তো এখানে একটা বস্তু সংযুক্ত করে আমরা সামনের দিকে এফ বল দিয়ে একটা টান দেওয়ার চেষ্টা করলাম। ফলশ্রুতিতে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই প্রত্যেকটা স্প্রিং মিলে একটা সার্টেন অ্যামাউন্টে প্রসারণ কিন্তু হয়েছে। এইটা কি বলো তো? এটা হচ্ছে তার সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা থেকে আমাদের এই তিনটা স্প্রিং আমি নিয়েছি, যে কোনো অ্যামাউন্টের স্প্রিং নেওয়া যাইতে পারে। সাম্যাবস্থা থেকে তিনটা স্প্রিং মিলে টোটাল এক্স পরিমাণে ধরো প্রসারিত হয়েছে। তাহলে শ্রেণীতে থাকাকালীন টোটাল এক্স পরিমাণ প্রসারণ তাদের হয়েছে। এই যদি হয়, তাহলে এই এক্স আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রসারণের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ বাই কে এস
তো এফ বাই কে ওয়ান, এফ বাই কে টু, এফ তো চেঞ্জ হবে না কারণ এখানে একটাই ফোর্স দেওয়া হয়েছিল, ওই একটা ফোর্স তিনটা ইন্ডিভিজুয়াল স্প্রিংয়ের উপরে ওয়ার্ক করেছে। তাহলে 1/ks ইকুয়ালস টু কে লেখা যাচ্ছে? মনে করে দেখো, তুমি রোধের একটা শ্রেণী পড়েছিলে, এটা কিন্তু তার উল্টা। এভাবে মনে রাখলে কিন্তু সহজ হয়। রোধের যে সমান্তরাল সমবায় ছিল তার মতো দেখতে অনেকটা। তাহলে 1/ks ইকুয়ালস টু 1/k1, 1/k2, 1/k3। ks ইকুয়ালস টু শ্রেণী সমবায়ে যুক্ত থাকা স্প্রিং সমূহের তুল্য স্প্রিং ধ্রুবক। তুমি খেয়াল করবা যে যখন তুমি অনেকগুলো স্প্রিংকে শ্রেণীতে লাগাই দিবা, তাদের যে এই যে তুল্য স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক, এটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল স্প্রিং ধ্রুবক দেখো 1/1 আকারে চলে আসতেছে। তার মানে এর যে তুল্য স্প্রিং ধ্রুবক, এটা কিন্তু প্রত্যেকের নিজস্ব স্প্রিং ধ্রুবকের তুলনায় কি হবে বলো তো? হ্রাস পেয়ে যাবে, বৃদ্ধি কিন্তু পাবে না। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্প্রিং ধ্রুবকের চেয়ে এটা কিন্তু আসলে হ্রাস পেয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে শ্রেণীতে লাগালে কমে যায় তুল্য ধ্রুবক। আচ্ছা, সমান্তরালের বৈশিষ্ট্যটা কি? সমান্তরালের বৈশিষ্ট্যটা হচ্ছে কতগুলো স্প্রিংয়ের দুইটা প্রান্তই একটা জায়গাতে বা একটা সারফেসে আবদ্ধ থাকবে। যেমন এখানে ধরো তিনটা স্প্রিং K1, K2 অ্যান্ড K3, এর প্রত্যেকটা মাথা এবং এই পাশে টেইল যেটা, এটা কিন্তু একই জায়গায় লাগানো আছে। তার মানে হচ্ছে তারা কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এবার আমি যদি একটা পার্টিকুলার ফোর্স দিয়ে যে কোনো একটা বারকে ধরে টান দেই, তাহলে কি ঘটবে? এটা ধরে তো টান দেই নেই, এটা ধরো অনেকখানি এরকম প্রসারিত হয়ে যাবে। তো সমান্তরাল সমবায়ের মজাটাই হচ্ছে এটা যে সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা স্প্রিংয়ের যেহেতু দুইটা প্রান্ত একই জায়গায় আটকানো, তো ওদের প্রসারণের পরিমাণটা কিন্তু সেম হয়। প্রত্যেকটা স্প্রিং সিমিলার অ্যামাউন্টে প্রসারিত হয়ে যায়, কিন্তু এখানে ফোর্সটা আসলে ডিভাইডেড হয়েছে। একটা ফোর্স আমি দিয়েছি, কিন্তু সেই ফোর্সটা তিনজন স্প্রিংয়ের ভেতরে, তিনটা স্প্রিংয়ের ভিতরে ইন্ডিভিজুয়ালি সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। তাহলে লেখা যায় F ইকুয়ালস টু F1, F2, F3, Kp ইন্টু এক্স, K1 ইন্টু এক্স, K2 ইন্টু এক্স প্লাস K3 ইন্টু এক্স, অ্যান্ড ফাইনালি তুমি পাচ্ছ Kp ইকুয়ালস টু K1, K2, K3, রাইট। তাহলে ক্লিয়ারলি ভিজিবল যে আমরা বল ধ্রুবকের দুটো সমবায় পেতে পারি। যদি শ্রেণী সমবায় হয় তাহলে 1/, এই আকারে চলে আসে। যদি সমান্তরালে হয় তাহলে কিন্তু একদম যোগ আকারে চলে আসে। এটা কিন্তু রোধের উল্টোটা, এতটুকু মনে রাখলেই কিন্তু তোমার চলতেছে। আচ্ছা, ভালো কথা। এবার আমরা চলে আসব এই যে আমরা স্প্রিংকে সংকুচিত করব বা প্রসারিত করব, যাই করি স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করার ফলে যে কাজটা হবে, যে কাজ হবে বা তার মধ্যে যে শক্তিটা জমা হবে, সেই শক্তিটার অ্যামাউন্টটা কেমন সেটা আমরা এখন দেখব। ধরো আমরা যদি বলি বাহ্যিক বল দ্বারা কৃত কাজের রাশিমালা। ধরো তোমার এখানে স্প্রিংটা ছিল এরকম সাম্যাবস্থানে ছিল, তুমি তাকে ধরো xi এখান থেকে টেনে, বাহ্যিক বলের সাহায্যে টেনে তুমি তাকে xf পর্যন্ত নিবা। এটা হচ্ছে তার আদি অবস্থান, এটা হচ্ছে তার চূড়ান্ত অবস্থান। এখান থেকে টেনে এ পর্যন্ত নিতে হবে। তাহলে আমাদের ওয়ার্ক কত হবে? ইন্টিগ্রেশন f ইন্টু dx, এটা কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশির যেটা আমরা পেয়েছিলাম, সেটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কোথা থেকে কোথায়? xi থেকে xf। তো যেহেতু এটা বাহ্যিক বল দ্বারা, আমরা জানি যে বাহ্যিক বল দ্বারা হইলে f ইকুয়ালস টু kx হয়, তাহলে kx dx xi থেকে xf। ফাইন, তাহলে k বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন x ইন্টু dx xi থেকে xf। k থাকলো, তুমি জানো ইন্টিগ্রেশন করলে এখানে যেহেতু পাওয়ার 1 তো x স্কোয়ার এবং পাওয়ার দিয়ে ভাগ হয়, তাহলে নিচে 2 থাকলো xi থেকে xf। তাহলে কি চলে আসে? হাফ k, লিমিট বসায় দাও। ওকে, দিস ইজ দ্য ওয়ার্ক। আমরা যদি xi অবস্থান থেকে xf অবস্থানে বাহ্যিক বলের সাহায্যে একটা স্প্রিংকে প্রসারিত করতে চাই বা সরাতে চাই, সেই ক্ষেত্রে এই হচ্ছে আমাদের ওয়ার্কের রাশিমালা। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, w ইকুয়ালস টু হাফ k xf স্কোয়ার মাইনাস xi স্কোয়ার। আর যদি আমাদের যাত্রাটা সাম্যাবস্থান থেকে হয়, সাম্যাবস্থান হতে
সাম্যাবস্থান থেকে যদি তুমি যাত্রাটা শুরু করো, মানে xi যদি 0 হয়, সেক্ষেত্রে ডিরেক্ট w = হাফ কে এক্স স্কোয়ার লেখা যাবে। সেখানে আর xf বা xi এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে সিম্পল একটা ইন্টিগ্রেশন করলাম যে যদি xi থেকে xf অবস্থানে আমরা নিয়ে যাই, তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্কের ফর্মুলা। আর যদি আমাদের আদি অবস্থান বা সাম্যাবস্থান থেকে আমরা যাত্রা শুরু করি, 0 থেকে যাত্রা শুরু করি, সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করি, সেই ক্ষেত্রে xi তো শূন্যই, তো তখন আর xf লেখা লাগে না, হাফকে এক্স স্কোয়ার লিখলেই চলে। আচ্ছা, আর বাহ্যিক বলের এগেইনস্টে যদি তোমাকে বলে যে স্প্রিং বল দ্বারা, স্প্রিং বল বা প্রত্যয়নী বল দ্বারা, স্প্রিং বল বা প্রত্যয়নী বল দ্বারা যদি হয়, তুমি জানো সেক্ষেত্রে কি আসে? মাইনাস চলে আসে। তাহলে মানে আমরা xi আদি অবস্থান, xf চূড়ান্ত অবস্থানে থাকবে, কিন্তু এবার ওয়ার্কটা হবে হচ্ছে স্প্রিং বল বা প্রত্যয়নী বল দ্বারা। সিম্পল, এইখানে মাইনাস আসবে, এই যে কে এর আগে একটা মাইনাস আমরা রাখবো, তাহলে এখানটায় আমাদের মাইনাস কে থাকলো, দেন তাহলে সেই মাইনাসটা এখানেও থাকলো। মানে সিমিলারই সব কিছুই সেম, শুধুমাত্র স্প্রিং বল বা প্রত্যয়নী বল দ্বারা বলা থাকলে, কোশ্চেনে যদি তাই বলা থাকে, তাহলে সিম্পলি এখানে একটা মাইনাস চলে আসবে। আর এখানটাতেও তাই, এখানেও কিন্তু একটা সামনে একটা কি রাখবো? মাইনাস। তাহলে যদি বলে যে বাহ্যিক বলের সাহায্যে, তাহলে আমরা মাইনাসটা দিব না। আর যদি বলে প্রত্যয়নী বলের সাহায্যে বা স্প্রিং বলের সাহায্যে, তখন কিন্তু আমরা মাইনাসটা দিব। তো তাহলে স্প্রিংয়ের বেসিক আলোচনা করলাম। এবার চলো স্প্রিং রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাশন করি, যেটা অলরেডি আমি বোর্ডে তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, একটা একটা করে আমরা প্রবলেম সলিউশন করি, এবং এই প্রবলেমগুলো সলিউশন করার মাধ্যমে তোমার কিন্তু স্প্রিংয়ের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বলেছে একটি স্প্রিংকে আনুভূমিক টেবিলের উপর রেখে অপর প্রান্তে এত ফোর্স দিলে 10 সেন্টিমিটার প্রসারিত হয়, স্প্রিং ধ্রুবক কত? ফাইন। আমরা যদি আনুভূমিক টেবিলের উপরে রেখে ফোর্স 100 নিউটন দিয়ে দিই, তুমি ক্যালকুলেটর নিয়ে ঝটপট বসে পড়ো এবং আমার আগে ক্যালকুলেশন করে ফেলার চেষ্টা করো। 10 সেন্টিমিটার প্রসারণ, এক্স এর ভ্যালুটা দেওয়া আছে। ওকে, সেন্টিমিটারকে অবশ্যই মিটার করে নিতে হবে। বল ধ্রুবক কত? অ্যাজ ইউ নো, এফ ইকুয়ালস টু কে এক্স, তো তুমি জানো। তাহলে অতএব কে মানে কি দাঁড়ায়? এফ ডিভাইডেড বাই এক্স হয়ে গেল। এবার এখান থেকে তুমি ঝটপট ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে পারছো। এখানে এফ এর মান হচ্ছে 100। ওকে, এটা আসতেছে 1000 নিউটন পার মিটার। এটা গেল স্প্রিং ধ্রুবক। এবার সাম্যাবস্থান থেকে এত প্রসারণ ঘটাতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। সো অ্যাজ উই নো, বাহ্যিক বল দ্বারা বললে এটা লিখতে হয়। এখন যেহেতু এটা বলেছে সাম্যাবস্থান থেকে, এই জন্য আমরা ডাইরেক্ট এটা লিখতে পারবো, যেহেতু আমরা বল ধ্রুবক পেয়ে গেছি। ওকে, কত সেন্টিমিটার প্রসারণ? 50 সেন্টিমিটার প্রসারণ, এবং আনসার আসতেছে 125 জুল। লাস্টের কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ভালো কোশ্চেন। এটা গেল, এটা আমাদের হচ্ছে উক্ত প্রসারণ বিন্দু থেকে সাম্যাবস্থায় এনে, বুঝো, উক্ত প্রসারণ বিন্দু থেকে সাম্যাবস্থায় এনে আরও 10 সেন্টিমিটার সংকুচিত করতে মোট কৃত কাজ। তার মানে হলো, তোমার সাম্যাবস্থানে তুমি ছিলে, ওখান থেকে টেনে তুমি একটা জায়গায় নিছো, সেখান থেকে আবার সংকুচিত করে আবার তুমি ভেতরের দিকে নিয়ে আসবা। তাহলে এই হচ্ছে তোমার সেই 50 সেন্টিমিটার প্রসারণ বিন্দু, এই হচ্ছে তোমার -10 সেন্টিমিটার সংকোচন বিন্দু। যেহেতু সংকোচন, এই জন্য আমরা এখানে একটা মাইনাস দিব, তাহলে প্রপার হবে। তো এইবার সাম্যাবস্থান থেকে প্রসারিত করে আবারও সাম্যাবস্থায় এনে আবারও সংকুচিত করব। তো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বের না করে এবার এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, এটাকে আমরা xi ধরে নেব, আদি অবস্থান। এটাকে আমরা ধরে নেব xf, মানে হচ্ছে চূড়ান্ত অবস্থান। তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল, এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলায় যদি আমরা এখন মান বসাই, হাফ ইন্টু 1000 xf, এই যে চূড়ান্ত অবস্থান, -0.1 দিয়ে দাও, সংকোচন তো তাই মাইনাস দাও, যদিও পরবর্তীতে স্কোয়ার হয়ে প্লাসই হয়ে যাবে আলটিমেটলি। xi 0.5 তার হোল স্কোয়ার। ফাইন। এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, ঝটপট ক্যালকুলেশন করে ফেলার চেষ্টা করো, কত কি আসে দেখো। ওকে, এখান থেকে আমাদের আনসার আসতেছে -120 জুল। এই ফুল ক্যালকুলেশনটা করে আমাদের আনসার আসতেছে -120 জুল। আশা করি পুরো অঙ্কটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এবার সেকেন্ড যে প্রবলেম, এদিকে একটু নজর দেওয়া যাক। এখানে বলছে একটা টেবিলের উপর দেয়ালের সাথে ওকে স্প্রিং লাগালাম, 2 কেজি ভরের বস্তু দিয়ে দিলাম, সাম্যাবস্থান থেকে এতটুকু সংকুচিত করে ছেড়ে দেওয়া হয়েছে।
এবং বস্তুটি আবার যখন সাম্যাবস্থায় ফিরে আসবে তখন কত বেগে সাম্যাবস্থান অতিক্রম করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব দারুণ একটা প্রশ্ন এটা। তলটা যদি মসৃণ হয় তাহলে কি হবে, আর তলে যদি ঘর্ষণ থাকে তাহলে কি হবে, আর লাস্টেও বলেছে বেগের শতকরা পরিবর্তন। চলো স্টেপ বাই স্টেপ আমরা পুরো অঙ্কটা সলিউশন করি। দেখো, যখন কিনা তুমি একটা টেবিলের উপরে তুমি একটি স্প্রিংকে রাখছো, এরকম একটা টেবিলের উপরে স্প্রিংকে রেখে তার এক প্রান্তে তুমি এরকম একটা বস্তু দিয়ে সংকুচিত করবা, সংকুচিত করার কথা বলা আছে। তো সংকুচিত করার পর যখন তুমি তোমার বাহ্যিক বলটা অপসারণ করবা, নিশ্চয়ই বস্তুটা আবারও সাম্যাবস্থায় ফেরত আসতে যাবে। তখন যখন সাম্যাবস্থায় সে ফেরত আসবে তখন সে কত বেগে থাকবে, এই হচ্ছে তোমার কোশ্চেনটা। তো তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারবো, আমরা যখন বস্তুটাকে কলাপস করি তখন বস্তুর মধ্যে কিন্তু একটা কাজ করা হয় ½ kx², আর এই কাজটাই কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হয়। আমরা স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করে যখন একটা ওয়ার্ক করছি, ওই ওয়ার্কটাই স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসাবে জমা হচ্ছে। কিন্তু যখন তুমি বস্তুটাকে তুমি ছেড়ে দিচ্ছ, সেই মোমেন্টে ওইটা যখন আবার সাম্যাবস্থায় ফিরে আসে, ওই বিভব শক্তিটা আস্তে আস্তে রূপান্তরিত হয়ে যায় কিসে, গতিশক্তিতে। এটাকে কি বলে, শক্তির সংরক্ষণশীলতা, তাই না? যে আমরা তার সংকোচন করে জমা করছি স্থিতিশক্তি, ছেড়ে দিলে সেটাই আবার হয়ে যাচ্ছে কিসে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সো এই বেগটা তোমার কাছে বের করতে বলেছে, তাহলে kx² ডিভাইডেড বাই m√ওভার। একবারে যদি তুমি করে দাও, এখানে k এর ভ্যালু দেওয়া আছে 500, তোমার এখানটায় তুমি এটাকে যতটুকু সংকোচন করেছো সেই সংকোচন ধরেছে 0.05 মিটার করে নিব অবশ্যই, ওকে। আর বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ওকে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে, এটা আরেকবার করতেছি, 500 0.05, ওকে, 2 কেজি √ওভার করলে অ্যান্সার আসতেছে 0.79 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন এটা কিনা মসৃণের ক্ষেত্রে। কিন্তু তলটা যদি মসৃণ না হয়ে এটা যদি ফ্রিকশন থাকে তখন তুমি কি করবা? ফ্রিকশন তুমি জানো যে সবসময় ফ্রিকশনটা তোমার কি হয়, তোমার এগেইনস্টে কাজ করে। সো সেই ক্ষেত্রে তুমি যখন বলবা W = ½ mv² তো বলবা, এবার স্প্রিংয়ের উপর তুমি যে বাহ্যিক বল দিয়ে কাজটা করছো সেই কাজটা কি, ½ kx²। আর ফ্রিকশন যেটা হয়েছে সেটা কিন্তু তোমার এগেইনস্টে কাজ করছে, এই জন্য ওইখানে একটা মাইনাস কিন্তু তোমাকে দিতে হচ্ছে। দেখো, টোটাল ওয়ার্কটা ½ mv² জেনারেট করবে, গতিশক্তি তৈরি করবে। এখন এই টোটাল ওয়ার্কটার মধ্যে আছে হচ্ছে স্প্রিংয়ের উপর তুমি যে কাজটা করছো ½ kx² দিয়ে সেইটা, আর তোমার এগেইনস্টে ঘর্ষণের কারণে একটা কাজ হয়েছে, মানে ঘর্ষণ। তো এইখানে তুমি বাহ্যিক বল দ্বারা কাজ করছো, এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ প্লাস হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এখন ঘর্ষণ বল তো এগেইনস্টে কাজ করে, বিরুদ্ধে কাজ করে, এই জন্য ওইটার আগে একটা মাইনাস চলে আসলো এখানটায়। সো এইবার তুমি যদি এখান থেকে ভি এর মানটা ক্যালকুলেট করো, দেখো তুমি ভি এর মানটা নতুন একটা ভ্যালু পেয়ে যাবে। অবশ্যই দ্রুত ক্যালকুলেশন করার চেষ্টা করবা সবাই, প্রত্যেকে নিজে নিজে ক্যালকুলেশন করবে। এখানে ফ্রিকশন যেটা দেওয়া আছে 4, ওকে। তাহলে এখান থেকে আমাদের আনসার আসতেছে 0.65 মিটার পার সেকেন্ড। তো আগের বার যেটা ছিল 0.79, ফ্রিকশন জনিত কারণে ফ্রিকশন কি করে, রাস্তায় চলতে গেলে ফ্রিকশন আমাদের গতিটাকে কিছুটা হলেও রিডিউস করে দেয়, এবং সেই ঘটনাটাই কিন্তু এখানে ঘটলো। তাহলে অতএব বেগের শতকরা পরিবর্তন 0.79 ছিল, এখন 0.65 হয়ে গেছে, ডিভাইডেড বাই 0.79। এটা হচ্ছে আদি বেগ ছিল, মানে ঘর্ষণ না থাকাকালীন। তো আমরা যদি এটা থেকে মাইনাস করি, ওকে, এটা আনসার আসতেছে 17.7% হ্রাস, কমে গেছে আগের থেকে। অবশ্যই কমে যাবে, ফ্রিকশন আসলে তো বেগের মানটা অবশ্যই হ্রাস পাবে, খুব স্বাভাবিক। এর পরের যে কোশ্চেনটা সেটা নিয়ে আমরা যদি একটু কাজ করি, খেয়াল করো পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনে বলছে যে একটি খাড়া স্প্রিংয়ের উপর 2 কেজি ভর দিলে 10 সেন্টিমিটার প্রসারিত হয়। ফাইন, আমরা তথ্য দেখার সাথে সাথে বুঝে যাব
খাড়া স্প্রিং, তার মানে উলম্ব স্প্রিং এই যে এইভাবে আছে, এই যে এতক্ষণ ছিল আনুভূমিক টেবিলের উপর, এবার কিন্তু এইভাবে খাড়া স্প্রিং, এর উপরে তুমি একটা ভর সংযুক্ত করছো। চলে আসলো mg। এখান থেকে কিন্তু তুমি ফার্স্ট অফ অল কে এর ভ্যালু বের করে ফেলতে পারতেছ। এটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়ে যায়, তাহলে 9.8 ডিভাইডেড বাই 0.1, এটা চলে আসতেছে 196 নিউটন পার মিটার। ওকে, কতটুকু শক্তি জমা হবে, মানে কতটুকু কাজ তুমি করবা বা কতটুকু শক্তি জমা হবে সেটা তোমার কাছে চাওয়া হচ্ছে। ওকে ওকে 0.98 জুল চলে আসতেছে। ক্যালকুলেশনে ফ্লুয়েন্সি থাকতে হবে, প্রচণ্ড ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন তোমাকে করতে হবে। অতিরিক্ত কত ভর দিলে স্প্রিংটি আরও 20 সেন্টিমিটার প্রসারিত হবে, মানে আরও 20 সেন্টিমিটার। এফ ইকুয়ালস টু এফ প্রাইম দাও কে এক্স প্রাইম, তো এম প্রাইম ইন্টু জি কে এক্স প্রাইম। কে তো আর চেঞ্জ হবে না, আগে ছিল কয় কেজি, আগে ছিল হচ্ছে 2 কেজি, তো এম প্রাইম বের করতে হবে। ওকে, কে হচ্ছে 196, এক্স প্রাইম দেখো আগে সংকুচিত ছিল হলো 10 আর 20, মানে এটা হচ্ছে 0.3। ওকে 9.8, এটা আসতেছে হচ্ছে 196 ইন্টু 0.3, ওকে ডিভাইডেড বাই 9.8। তো এখান থেকে অতিরিক্ত কত ভর দিলে বলেছে স্প্রিংটা আমাদের, এখানে যদি আমরা একদম শুরু থেকে ক্যালকুলেশনটা চেক করি, দেখো এখানে এফ এর মানটা, এখানে কে যেটা ছিল, কে এর মানটা ছিল হচ্ছে 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.1, 10 সেন্টিমিটার প্রসারণের কথা বলছিল। তাহলে 196 আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, এটা ঠিক আছে। এবার বলছে অতিরিক্ত কত ভর দিলে বা সরাই নিলে, যে কোনো একটা কিন্তু হতে পারে, অতিরিক্ত কতটুকু ভর দিলে বা সরাই নিলে স্প্রিংটি আরও 20 সেন্টিমিটার প্রসারিত হবে। আগের 10 আরও 20 সেন্টিমিটার, মানে 30 সেন্টিমিটার কথাই বলা হচ্ছে। তাহলে 196 ওকে 1.8 কেজি। দেখো তাহলে এখানটায় তুমি যদি কিনা 0.3 সেন্টিমিটার তুমি যদি তাকে টোটাল প্রসারিত করতে চাও, টোটাল প্রসারিতটা যদি তুমি 0.3 সেন্টিমিটার করতে চাও, তাহলে হচ্ছে তোমাকে 1.8 কেজি ভর এখানে কানেক্টেড রাখতে হবে। তাহলে যেটা ঘটতেছে সেটা হচ্ছে তোমার এখানে অতিরিক্ত কত ভর দিলে, বা এটার সাথে তাহলে আমাদেরকে বলতে হতো যে অতিরিক্ত কত ভর দিলে সেটার সাথে বলতে হবে কতটুকু ভর কমায় দিলে, সেই কথাটা উল্লেখ করলে আমাদের কিন্তু এখানে প্রপার হইতো। কারণ আগের বার ছিল 2 কেজি, এখন লাগতেছে 1.8 কেজি, তাহলে আমাদের 200 গ্রাম ভর রিডিউস করে দিলেই হবে। বা এখানে যদি বৃদ্ধি হয় মানে বেশি হয়, তখন আমরা বলবো হ্যাঁ অতিরিক্ত এতটুকু যুক্ত করতে হবে। যেহেতু 2 কেজির থেকে কম আসছে, তাহলে আমরা বলবো হ্যাঁ আমাদের 2 কেজির থেকে আরও 200 গ্রাম এবার কম দিতে হবে। কোশ্চেন বুঝে অ্যান্সারটা আমাদের করতে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন আসছে, দেখো বন্দুক লোড করা হচ্ছে। বন্দুক আমরা সবাই লোড করতে দেখেছি। বন্দুক যখন লোড করা হয় তখন বন্দুকের ভেতরে স্প্রিংটা আসলে কি করা হয়, বেসিকটা কি, কলাপস করা হয়, সংকুচিত করে নিয়ে আসা হয়। সেই একই ব্যাপার, সংকুচিত করলে হাফ কে এক্স স্কোয়ার, ছেড়ে দিলে মানে ট্রিগার চেপে দিলে হাফ এম ভি স্কোয়ার হয়ে যাচ্ছে। ফাইন, এখান থেকে তুমি হচ্ছে ভির মানটা সহজে ওই সেই প্রথম অঙ্কটার মতো তুমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারতেছো যে আমরা যখন ট্রিগারটা চাপবো তখন ওই বিভব শক্তি গতিশক্তিতে টার্ন হয়ে যাবে। সো এখান থেকে তুমি ভি এর মানটা কিন্তু ইজিলি, দেখো সব কিছু দেওয়া আছে, এক্স দেওয়া আছে, কে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, বের করতে পারবা। আর লাস্টের কোশ্চেনটা, এইটা একটা ভালো কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি আছে একটু পড়ি আমরা। একটা সার্টেন উচ্চতা থেকে কোনো একটা বস্তু তোমার এই ধরনের একটা উলম্ব স্প্রিংয়ের উপর এসে পড়তেছে, ফলে কি ঘটবে, স্প্রিংটা তার যে লেভেল ছিল সেই লেভেল থেকে বেশ খানিকটা সংকুচিত হয়ে যাবে, বেশ খানিকটা সংকুচিত হয়ে যাবে। এরকম ধরো এটা ছিল এইচ আর এইটুক হচ্ছে এক্স, এক্স পরিমাণ সংকুচিত হয়ে যাবে, এই কথাটাই এই কোশ্চেনে বলা আছে। তো স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এটা তোমার কাছে চাওয়া হয়েছে। তাহলে বিষয়টা বুঝো, যখন এরকম কোনো একটা বল স্প্রিংয়ের উপর এসে পড়ে এবং স্প্রিংটাকে সংকুচিত করে ফেলে, যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা আমাদেরকে কি শেখায়? যে বলটা উপর থেকে পড়তেছে
ওর যে বিভব শক্তি, ওই বিভব শক্তিটা আমরা বলবো যে বলটির ব্যয়িত বিভব শক্তি, এটা কার মধ্যে ঢুকে যাচ্ছে? স্প্রিংয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা বলবো স্প্রিংয়ের অর্জিত বিভব শক্তি। কিসে থেকে বললাম? কারণ এটাই হচ্ছে আসলে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা হতে উপর থেকে পড়ন্ত যে বল, ওই বলটার ব্যয়িত বিভব শক্তি ইকুয়ালস টু স্প্রিংয়ের অর্জিত বিভব শক্তি। এটাই স্প্রিংয়ের সংরক্ষণশীলতা, মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে। তো ব্যয়িত বিভব শক্তি mg, উপরে ছিল h, আরও সংকুচিত হয়েছে x, আর স্প্রিংয়েরটা আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে mgh mgx ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তো এবার আমরা যদি এখানে মানটা একটু বসাই দিই, এখানে দেখো m আছে হচ্ছে 1.5, 9.8, 0.7, 3.43 আসতেছে, আর এইখানে হচ্ছে 1.5 ইন্টু 9.8, 14.7x, আর এখানে কত থাকতেছে? 30x স্কোয়ার। এবার এখানে এক পাশে নিয়ে আসি, 30x স্কোয়ার মাইনাস 14.7x মাইনাস 3.43 ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলে। এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সমাধান করলে আমাদের x এর ভ্যালু বের হচ্ছে। এখন পরীক্ষার খাতায় কিন্তু মানে যখন তুমি সৃজনশীল করবা অবশ্যই দেখাই দিও মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা কিন্তু অবশ্যই তুমি দেখাই দিও, ডিভাইডেড বাই হচ্ছে 2a। সৃজনশীল যখন তুমি করবা অবশ্যই এই লাইনটা কিন্তু দেখাই দিবা। দেখানোর পর এবার তুমি ক্যালকুলেটরের সুন্দর মতো যে ইকুয়েশন আছে, ইকুয়েশন সলভ করে তুমি করে ফেলতে পারো। 30 মাইনাস 14.7 মাইনাস 3.43, ওকে, অ্যান্সার আসতেছে 0.66 মিটার একটা, আরেকটা আসতেছে মাইনাস 0.17 মিটার। ওকে, তাহলে আমাদের সংকোচনটা আসলে কতটুকু? সংকোচন হচ্ছে 0.66 মিটার। এখন এইখানে যে মাইনাস যে মানটা আছে এটার কিন্তু একটা মিনিং আছে। কি মিনিং? আমাদের স্প্রিংটার উপরে যখন বলটা এসে পড়ে, স্প্রিংটা 0.66 মিটার সংকুচিত হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই স্প্রিংটা সংকুচিত হবার পর তার প্রত্যয়নী বলের সাহায্যে আবারও যখন উপরে ওঠার চেষ্টা করবে তখন কিন্তু সে মাত্র, এটা 0.66 মিটার, তখন সে মাত্র এত মিটার উঠে আসতে পারবে। কথাটা কিন্তু বুঝতে হবে, যখন সে সংকুচিত হচ্ছে এতটুকু সংকুচিত হচ্ছে, বাট যখন তার উপর বাহ্যিক বলটা সরে গেল বা রিলিজ হলো, সে যখন আবারও আগের জায়গায় ফেরত আসতে যাবে তখন ওই বলটা তো তার উপরেই আছে, এই কারণে অতিরিক্ত ভারের কারণে সে মাত্র এত মিটার আবারও উঠে আসতে পারবে উপরের দিকে। তো যদি প্রশ্নে এটা চাই তুমি অবশ্যই অ্যান্সার করে দিবা। ওকে, তাহলে আজকের এই পর্বে আমরা স্প্রিং রিলেটেড থিওরিজ এবং বিভিন্ন ইম্পর্টেন্ট যে ভিন্ন ভিন্ন টাইপসের ম্যাথস আমি কিন্তু ডিটেইল হাতে কলমে তোমাকে করিয়ে দিলাম। সো নেক্সট পর্বে আমরা এর চেয়েও আরও যে গুরুত্বপূর্ণ, মানে নেক্সট ধারাবাহিক যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এর পরের পর্বে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।